আপনারা যারা আগের দিনে রেডিও ব্যবহার করেছেন তারা একটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন। রেডিওতে একটি চ্যানেল থেকে অন্য চ্যানেলে টিউন করার মাঝখানের সময়টায় এক ধরনের নয়েজ শোনা যায়। এই নয়েজের প্রায় 1% সাউন্ড হচ্ছে বিগ ব্যাংয়ের পরবর্তী রেডিয়েশনের সাউন্ড। এমনকি আগের দিনের টেলিভিশনের মাধ্যমে বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ের রেডিয়েশন দেখাও যায়। আগের দিনের টেলিভিশনে চ্যানেল পরিবর্তন করার মাঝখানের সময়টায় যেই ঝিরঝির দেখা যেত, এই ঝিরঝিরের খুবই ছোট একটি অংশ তৈরি হতো বিগ ব্যাংয়ের পরবর্তী রেডিয়েশনের কারণে। সৃষ্টির শুরু থেকেই মানুষের কৌতূহলী মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে এবং হচ্ছে। তেমন একটি প্রশ্ন হচ্ছে, এই মহাবিশ্বের সূচনা কিভাবে? বর্তমান সময়ে এই প্রশ্নের সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি অনুযায়ী মোটামুটি 1400 কোটি বছর আগে প্রায় অসীম ঘনত্বের এবং অসীম তাপমাত্রার খুবই ক্ষুদ্র একটি পয়েন্ট থেকে এই মহাবিশ্বের সূচনা, যাকে বলা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। 1925 সালে এডউইন হাবল অবজারভেশনের মাধ্যমে দেখান যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি একা নয়, বরং মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অসংখ্য গ্যালাক্সি রয়েছে। পরবর্তীতে 1929 সালে জানা গেল যে গ্যালাক্সিগুলো পরস্পর থেকে তাদের দূরত্বের অনুপাতে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এখন সময়ের সাথে সাথে মহাবিশ্ব যদি প্রসারিত হয়, তবে আমরা যত পিছনের দিকে যাব তত মহাবিশ্বকে সংকুচিত অবস্থায় পাব। তার মানে সময়ের পেছনে যেতে যেতে এমন একটি অবস্থা পাব যেখানে সম্পূর্ণ মহাবিশ্ব একটি পয়েন্টে অবস্থান করবে। ঠিক এরকম ধারণা থেকেই জন্ম নেয় বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল 1949 সালে। ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো থিওরি এভিডেন্স ছাড়া অকার্যকর। বিগ ব্যাং থিওরি আলোচনায় আসার পর দীর্ঘ সময় পর্যন্ত এর সপক্ষে মানুষের হাতে কোনো এভিডেন্স ছিল না। এখন বিগ ব্যাং যদি সত্যিই ঘটে থাকে, তবে বিগ ব্যাংয়ের সময়ের উচ্চ তাপমাত্রা থেকে উচ্চ শক্তির গামারে নির্গত হয়েছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হয়েছে, সেই সাথে ঠান্ডা হয়েছে। বর্তমানে মহাবিশ্বের গড় তাপমাত্রা 2.7 কেলভিন। ফলে সেই প্রাথমিক গামারে বর্তমানে মাইক্রোওয়েভে পরিণত হয়েছে। এখন এই মাইক্রোওয়েভ যদি ডিটেক্ট করা যায়, তবে তা বিগ ব্যাংয়ের সপক্ষে শক্তিশালী এভিডেন্স হতে পারে। 1965 সালে প্যানজিয়াস এবং উইলিয়ামসন স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে বেলস ল্যাবে কাজ করছিলেন। তারা স্যাটেলাইট থেকে আসা সিগন্যালকে শনাক্ত করার জন্য বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করছিলেন। কিন্তু তারা দেখতে পান, রেডিও টেলিস্কোপকে যে কোনো দিকেই মুভ করা হোক না কেন, টেলিস্কোপ সবসময় কিছু অপ্রয়োজনীয় নয়েজ ক্যাপচার করছিল। ফলে তারা বাহ্যিক কোনো ত্রুটির কারণে এমনটা হচ্ছিল কিনা তা পরীক্ষা নিরীক্ষা করেন। কিন্তু তারা দেখতে পান সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো রকম ত্রুটি ছিল না। কিন্তু তারপরেও অপ্রয়োজনীয় নয়েজ পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে বোঝা গেল প্যানজিয়াস এবং উইলিয়ামসন যে নয়েজ পাচ্ছিলেন তা মূলত ছিল বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ের রেডিয়েশন, যাকে বর্তমানে আমরা বলে থাকি সিএমবি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এই আবিষ্কারের মাধ্যমে বিগ ব্যাং থিওরি একটি শক্ত ভিত্তি পায়। প্যানজিয়াস এবং উইলিয়ামসনকে তাদের আবিষ্কারের জন্য 1978 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে তখনও বিগ ব্যাং থিওরিতে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। বিগ ব্যাংয়ের ধারণা থেকে এমন কিছু প্রশ্ন সামনে আসে যার উত্তর কারো কাছে ছিল না। প্রথমত, কেন মহাবিশ্বের সকল স্থানের তাপমাত্রার ডিস্ট্রিবিউশন প্রায় একই রকম? অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দিকে লক্ষ্য করা হোক না কেন, তাপমাত্রা প্রায় একই রকম। এমনকি প্রাথমিক মহাবিশ্ব অর্থাৎ সিএমবিতেও একই চিত্র দেখা যায়। কিন্তু এমনটা তো হবার কথা নয়, কারণ মহাবিশ্ব খুবই বিশাল। এই বিশাল কাঠামোর সব স্থানে সমানভাবে তাপমাত্রা বন্টন হলো কিভাবে? বিষয়টি কেমন তা বোঝার জন্য একটি বিশাল পাত্র বিবেচনা করুন। মনে করুন এই পাত্রে পানি রয়েছে এবং এই পানিকে উত্তপ্ত করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই পাত্রের নিচের অংশের পানির তাপমাত্রা এবং উপরের অংশের পানির তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকবে। পাত্রের সকল স্থানের পানিতে সমান তাপমাত্রা বিরাজ করবে না। ঠিক একইভাবে মহাবিশ্বের সকল স্থানের তাপমাত্রা সমান হবার কথা নয়। দ্বিতীয়ত, মহাবিশ্বের জ্যামিতিক কাঠামো কেন ফ্ল্যাট বা সমতলীয়? অর্থাৎ মহাবিশ্বের যে কোনো অংশকে লক্ষ্য করা হোক না কেন, সেটিকে সমতল দেখায়। এখন প্রশ্ন হচ্ছে, মহাবিশ্ব কেন ফ্ল্যাট? তাছাড়া বিগ ব্যাং থিওরি অনুযায়ী মনোপোল ম্যাগনেটের অস্তিত্ব থাকার কথা। তাহলে কেন আমরা এখনও সেগুলোকে ডিটেক্ট করতে পারছি না? সেই সাথে আরও কিছু প্রশ্ন তৈরি হয়। এই সকল প্রশ্ন সমাধানের লক্ষ্যে অ্যালান গুথ 1981 সালে কসমিক ইনফ্লেশন থিওরি পাবলিশ করেন। এই থিওরি অনুযায়ী বিগ ব্যাং এর একদম প্রাথমিক পর্যায়ে খুবই অল্প সময়ের ব্যবধানে মহাবিশ্বের খুবই বিশাল প্রসারণ হয়েছিল। সেই প্রসারণের বেগ ছিল আলোর বেগের চেয়ে অনেক অনেক বেশি। এখন অনেকেই বলবেন, আলোর চেয়ে বেশি বেগ তো সম্ভব নয়, তাহলে কিভাবে আলোর চেয়ে বেশি বেগে প্রসারিত হয়েছিল? এই বিষয়টি সম্পর্কে একটু পরে বলছি। অ্যালেন গুথের ইনফ্লেশন থিওরি থেকে বিগ ব্যাং এর অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। এখন বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের সূচনাকে কিভাবে ব্যাখ্যা করে তা বলা যাক।
আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে বিগ ব্যাং সংঘটিত হয়েছিল। ফলে আমরা যদি সময়ের পিছনে যেতে থাকি তবে মহাবিশ্বের আকার ছোট হতে থাকবে। এইভাবে আমরা যখন সময় t=0 যাব তখন মহাবিশ্বের আকার হবে 0। কিন্তু এই যে মহাবিশ্বের আকার হবে 0 এটি শুধুমাত্র একটি ধারণা, ম্যাথমেটিক্যাল কোনো প্রুফ নেই। এমনকি সময় t=0 বিবেচনা করলে সেখানে আমাদের পরিচিত ফিজিক্সের সূত্রগুলো অকার্যকর হয়ে যায়, অনেকটা ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির মতো। অবশ্য অনেকের মতে সিঙ্গুলারিটির ফিজিক্যাল কোনো মিনিং নেই, যার ফলে সময় t=0তে মহাবিশ্বের সার্বিক অবস্থা কেমন ছিল তা আমরা জানি না। আসলে বিগ ব্যাং এর আলোচনা মূলত হচ্ছে বিগ ব্যাং এর 10⁻⁻43 সেকেন্ড পরবর্তী সময় থেকে যা যা ঘটেছে তার আলোচনা। কারণ আমরা জানি সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে 10⁻43 সেকেন্ড। এখন আপাতত আমরা যেহেতু সময় t=0তে কি হয়েছিল তা জানতে পারবো না, ফলে এর ঠিক পরবর্তী মুহূর্তে অর্থাৎ বিগ ব্যাং এর 10⁻43 সেকেন্ডের পরবর্তী সময়ের অবস্থা থেকে আলোচনা শুরু করতে হবে। তবে এখানেও কথা রয়েছে, আমাদের কাছে বিগ ব্যাং এর 10⁻13 সেকেন্ডের পরবর্তী সময়ের ডাটা রয়েছে এবং 10⁻43 থেকে 10⁻13 সেকেন্ড এই সময়টায় মহাবিশ্বের অবস্থা আমরা ম্যাথমেটিক্যালি অনুমান করতে পারি, যদিও এর বিপরীতে এক্সপেরিমেন্টাল ডাটা নেই। যাই হোক, এখন বিগ ব্যাং এর পরবর্তী সময়ের ধারাবাহিক আলোচনায় আসা যাক। বিগ ব্যাং এর মুহূর্তে মহাবিশ্ব খুবই ক্ষুদ্র একটি পয়েন্টে পুঞ্জীভূত ছিল। সেই পয়েন্টের তাপমাত্রা এবং ঘনত্ব ছিল অকল্পনীয় এবং সেই সময় মহাবিশ্বে কোনো ম্যাটার ছিল না, সবই ছিল পিওর এনার্জি। সেই সাথে ওই সময়টায় মহাবিশ্বের 4টি ফান্ডামেন্টাল ফোর্স অর্থাৎ গ্র্যাভিটি, উইক, স্ট্রং এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই 4টি ফোর্স একসাথে ছিল, যাকে বলা হচ্ছে ইউনিফাইড ফোর্স বা সুপার ফোর্স। পরবর্তীতে 10⁻43 সেকেন্ড থেকে 10⁻36 সেকেন্ড সময়ের মধ্যে সুপার ফোর্স থেকে গ্র্যাভিটি এবং স্ট্রং ফোর্স আলাদা হয়ে যায়। সেই সাথে মহাবিশ্বের তাপমাত্রাও কিছুটা কমে যায় এবং মহাবিশ্বের আকারও কিছুটা বৃদ্ধি পায়। পরবর্তীতে 10⁻36 সেকেন্ড থেকে 10⁻32 সেকেন্ড এই ক্ষুদ্রতম সময়ে সংঘটিত হয় ইনফ্লেশন, অর্থাৎ স্পেস অকল্পনীয় গতিতে প্রসারিত হয়। এই ক্ষুদ্র সময়ের মধ্যেই মহাবিশ্ব তার প্রাথমিক আকার থেকে প্রায় 10⁻78 গুণ বৃদ্ধি পায়, যা খুবই বিশাল প্রসারণ। এই বিষয়টি কতটা বিশাল তা বোঝানোর জন্য একটি উদাহরণ ব্যবহার করা হয়। সেটি হচ্ছে এই ক্ষুদ্র সময়ের মধ্যে একটি পরমাণুর সাইজ থেকে একটি কমলার সাইজ ধারণ করা। তবে এখানে একটি বিষয় বলে রাখি, মহাবিশ্বের কিন্তু কোনো এজ ছিল না, কারণ মহাবিশ্বের বাইরে কোনো স্পেসও ছিল না, আর স্পেস না থাকা মানে সেখানে কিছুই ছিল না। বিগ ব্যাং এর মাধ্যমেই স্পেসের সূচনা। যাই হোক, ইনফ্লেশনের সময় মহাবিশ্বের প্রসারণ ছিল আলোর বেগের অনেক অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আলোর চেয়ে বেশি বেগ কিভাবে সম্ভব? আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব অনুযায়ী স্পেসের মধ্যে থাকা কোনো বস্তু কখনোই আলোর চেয়ে বেশি বেগ অর্জন করতে পারবে না। তবে এটি কিন্তু স্পেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্পেস যে কোনো গতিতে সংকুচিত কিংবা প্রসারিত হতে পারবে। এখন বলা যাক এই ক্ষুদ্র সময়ে সংঘটিত ইনফ্লেশন কিভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেয়। প্রথমত, মহাবিশ্ব হচ্ছে হোমোজেনিয়াস, অর্থাৎ মহাবিশ্বকে যে কোনো দিক থেকে দেখা হোক না কেন তাকে দেখতে প্রায় একই রকম মনে হয়। ইনফ্লেশন থেকে এমনটা হবার একটি যুক্তিসঙ্গত কারণ পাওয়া যায়। সেটা কিভাবে তা বোঝার জন্য একটি বেলুন কল্পনা করুন, যা হচ্ছে মহাবিশ্বের প্রাথমিক অবস্থাকে রিপ্রেজেন্ট করছে। এই ক্ষেত্রে বেলুনটির সারফেস স্মুথ নয়, কিন্তু যখন বেলুনটিকে ফোলানো হবে তখন এর সারফেস স্মুথ এবং সেই সাথে সমান ঘনত্বের হয়ে যাবে। ঠিক একইভাবে ইনফ্লেশন বেলুন ফোলানোর মতোই কাজ করেছে, যার ফলে মহাবিশ্বকে সব দিক থেকে একই রকম মনে হয়। এমনকি এই বিষয়টি সিএমবিতেও দেখা যায়। সিএমবিকে দেখলে মনে হয় সকল স্থানই যেন একই রকম। এখানে যে বিভিন্ন বর্ণ দেখানো হয়েছে, এই বর্ণ মূলত তাপমাত্রার ব্যবধান বোঝানো হয়েছে এবং এখানে সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান হচ্ছে মাত্র 0.0001 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয়ত, মহাবিশ্বের ফ্ল্যাটনেস। এটিরও একটি যুক্তি পাওয়া যায় ইনফ্লেশন থেকে। আমরা মহাবিশ্বকে যে কোনো দিক থেকে মেজার করি না কেন মহাবিশ্বকে ফ্ল্যাট দেখায়, যদিও আমরা মহাবিশ্বের প্রকৃত শেপ আসলে কেমন তা জানি না। এখন কসমিক ইনফ্লেশন বলে মহাবিশ্বের যেহেতু খুব অল্প সময়ের মধ্যে বিশাল প্রসারণ হয়েছে, যার ফলে এটিকে ফ্ল্যাট মনে হবে। যেমন আমরা পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে পৃথিবীকে আমাদের কাছে ফ্ল্যাটই মনে হয়, কারণ একে তো আমরা পৃথিবীর উপর অবস্থান করছি, দ্বিতীয়ত আমাদের সাপেক্ষে পৃথিবীর বক্রতা এতই সামান্য যে আমাদের কাছে তা ফ্ল্যাট মনে হয়। ঠিক একইভাবে মহাবিশ্বের ভেতরে অবস্থান করে মহাবিশ্বের বক্রতা চিহ্নিত করা খুবই কঠিন। তাছাড়া ইনফ্লেশনের ফলে যেহেতু মহাবিশ্ব হুট করে বিশাল বড় হয়ে গিয়েছিল, যার ফলে এর মধ্যে যদি বক্রতা থেকেও থাকে তবে সেই বক্রতা আমাদের সাপেক্ষে এতই অল্প হবে যে তা আমাদের নজরে আসবে না, যার ফলে মহাবিশ্বকে ফ্ল্যাট মনে হয়। তৃতীয়ত, সম্পূর্ণ মহাবিশ্বের তুলনায় আমাদের অবজারভেবল ইউনিভার্স খুবই ছোট, অর্থাৎ সম্পূর্ণ মহাবিশ্বকে আমরা দেখতে পাই না। আমরা মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ দেখতে পাই, যাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। এখন প্রশ্ন হচ্ছে, কেন সম্পূর্ণ মহাবিশ্ব অবজারভেবল নয়?
এই বিষয়টিরও একটি যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় ইনফ্লেশন থেকে। ইনফ্লেশনের ক্ষেত্রে যেহেতু স্পেসের প্রসারণ আলোর চেয়ে বেশি গতিতে সম্পন্ন হয়েছে, ফলে মহাবিশ্বের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের কানেকশন বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে আমরা মহাবিশ্বের খুবই ছোট একটি অংশকে অবজার্ভ করতে পারি। এভাবে ইনফ্লেশন বিগ ব্যাং থিওরিতে থাকা অনেক সীমাবদ্ধতার সুন্দর সমাধান দেয়, যার ফলে এই ইনফ্লেশন প্রায় সকলের কাছেই গ্রহণযোগ্য। যদিও এই ইনফ্লেশনের অবজারভেশন কোনো ডাটা আমাদের হাতে নেই, কারণ আগেই বলেছি বিগ ব্যাং সংঘটিত হবার -13 সেকেন্ড পরবর্তী সময়ের ডাটা আমাদের কাছে রয়েছে। এখন ইনফ্লেশন ঘটেছে এর আগের সময়টাই, ফলে ইনফ্লেশনের সপক্ষে আমাদের হাতে কোনো এভিডেন্স নেই, যার ফলে ইনফ্লেশনের ব্যাপারে বিভিন্ন তত্ত্ব রয়েছে। এর মধ্যে একটি তথ্য হচ্ছে ইন্টারনাল ইনফ্লেশন, যা থেকে মাল্টিভার্সের ধারণা পাওয়া যায়। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সিএমবিকে কিন্তু শুধুমাত্র বড় স্কেলেই হোমোজেনিয়াস মনে হয়, কিন্তু সিএমবির ছোট একটি অংশকে লক্ষ্য করলে সেখানে টেম্পারেচারের ডিফারেন্স দেখা যায়, এবং এটি নির্দেশ করে মহাবিশ্বে থাকবে গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার। এই বিষয়গুলো একদম মিলে যায় যখন আমরা কসমিক ওয়েবের দিকে লক্ষ্য করি। সিএমবিকে মূলত বলা যেতে পারে এই কসমিক ওয়েবের রিপ্রেজেন্টেশন। যাই হোক, ইনফ্লেশনের পরে 10⁻32 সেকেন্ড থেকে 10⁻12 সেকেন্ড সময়ে সকল ফান্ডামেন্টাল ফোর্সগুলো আলাদা হয়ে যায়, এবং সেই সাথে হিগস ফিল্ড নন জিরো পটেনশিয়ালে আসে, এবং মহাবিশ্বের প্রসারণ স্বাভাবিক গতিতে হতে থাকে। পরবর্তীতে 10⁻12 সেকেন্ড থেকে 10⁻6 সেকেন্ড সময়ে মহাবিশ্বে থাকা পিওর এনার্জি থেকে সাব অ্যাটমিক পার্টিকেল তৈরি হতে থাকে, এবং হিগস ফিল্ডের সাথে ইন্টারেক্ট করার মাধ্যমে ম্যাস গেইন করতে থাকে। পরবর্তীতে 10⁻6 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে মহাবিশ্ব অনেকটা ঠান্ডা হয়ে আসে, ফলে সাব অ্যাটমিক পার্টিকেল একসাথে হয়ে হ্যাড্রন অর্থাৎ প্রোটন এবং নিউট্রন তৈরি করে। বিগ ব্যাংয়ের মাত্র 1 সেকেন্ড পরেই মহাবিশ্ব অনেকটা ঠান্ডা হয়ে যায়, এবং মহাবিশ্বের তাপমাত্রা দাঁড়ায় 10⁻12 কেলভিন। এই সময়টায় প্রোটন এবং নিউট্রন একসাথে হয়ে হাইড্রোজেন এবং হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি করে। এইভাবে বিগ ব্যাংয়ের প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্বের তাপমাত্রা কমতে কমতে দাঁড়ায় 3000 কেলভিন, যার ফলে অ্যাটমিক নিউক্লিয়াস তার চারপাশে ইলেকট্রনকে ধরে রাখতে সক্ষম হয়, এবং এভাবেই তৈরি হয় প্রথম পরমাণু। এই সময়ের আগে পর্যন্ত কিন্তু মহাবিশ্ব ছিল সম্পূর্ণ অন্ধকার, কারণ মহাবিশ্বে থাকা ফোটনগুলো উচ্চ তাপমাত্রার ফলে যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো তৈরি হয়েছিল তাদের মধ্যে আটকে ছিল। কিন্তু পরমাণু তৈরি হবার পরেই মহাবিশ্ব প্রথমবারের মতো আলোকিত হয়, এবং সেই আলোকেই বর্তমানে আমরা সিএমবি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ যখন মহাবিশ্বের দিকে তাকায় তখন সর্বোচ্চ সিএমবি পর্যন্ত দেখতে পায়, তাহলে এর আগের মহাবিশ্ব কেমন ছিল তা কিভাবে জানল? প্রাথমিক মহাবিশ্ব ছিল খুবই উত্তপ্ত, এবং বর্তমানে আমরা পার্টিকেল অ্যাক্সিলারেশনের মাধ্যমে সেই প্রাথমিক সময়ের পরিস্থিতি ক্রিয়েট করতে পারি। যেমন লার্জ হ্যাড্রন কোলাইডারে লেডের নিউক্লিয়াইকে সংঘর্ষ ঘটিয়ে প্রায় 7 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত অর্জন করা সম্ভব হয়েছে, এবং বিগ ব্যাংয়ের 10⁻13 সেকেন্ড পরবর্তী সময়ে মহাবিশ্বের তাপমাত্রা ছিল এই 7 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যার ফলে এই তাপমাত্রায় পার্টিকেল বা ম্যাটার কিভাবে কাজ করে বা তাদের অবস্থান কেমন ছিল তা স্টাডি করেই আমরা বিগ ব্যাংয়ের সেই প্রাথমিক সময়ের অবস্থা বুঝতে পারি, এবং এই জন্যই আমাদের কাছে 10⁻13 সেকেন্ডের ডাটা রয়েছে। ভবিষ্যতে আমরা যত বেশি তাপমাত্রা ক্রিয়েট করতে পারবো ততই আমরা বিগ ব্যাংয়ের কাছাকাছি যেতে পারবো। যাই হোক, বিগ ব্যাংয়ের প্রায় 400 মিলিয়ন বছর পর মহাবিশ্বের প্রথম স্টার তৈরি হয়েছিল। এই স্টার তৈরি হয়েছে বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ে যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস তৈরি হয়েছে এগুলো গ্র্যাভিটির প্রভাবে কাছাকাছি আসার ফলে পরবর্তীতে তৈরি হয়েছে গ্যালাক্সি। তবে মহাবিশ্বের প্রথম প্রজন্মের যে স্টারগুলো তৈরি হয়েছিল সেগুলোর আকার ছিল খুবই বিশাল। স্টারগুলো ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন এবং হিলিয়ামের চেয়ে ভারী মৌল তৈরি করে শেষমেশ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। এই সকল বিস্ফোরিত স্টার তার চারপাশে যে জাস্ট ছুড়ে দিয়েছিল তা থেকে তৈরি হয় দ্বিতীয় প্রজন্মের স্টার, সেই সাথে গ্রহ উপগ্রহ। সুতরাং আমি, আপনি, এই পৃথিবী, আমাদের সৌরমণ্ডল, এই সব কিছুই হচ্ছে মূলত স্টারডাস্ট। এখন আমরা জানি মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, এবং সেই প্রসারণের গতি ক্রমাগত বাড়ছে। মহাবিশ্বের ভবিষ্যৎ কেমন হবে তা আমরা জানি না, তবে আমরা বিভিন্ন কিছু অনুমান করতে পারি। মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে বিজ্ঞানীরা কি অনুমান করছেন তা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব।